হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্কুল অফ এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট আয়োজিত আজকের এই ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ওয়েবিনার, যার নাম মিট দ্য ইয়াং প্রফেশনাল। এই ওয়েবিনারটা আমরা বেসিক্যালি করে থাকি ইউনিভার্সিটি স্টুডেন্টস যারা বর্তমানে পড়ছেন ইউনিভার্সিটিতে, তাদেরকে উদ্দেশ্য করে। আমরা বাংলাদেশে যারা বিভিন্ন প্রফেশনাল সেক্টরে কাজ করছেন সেসব প্রফেশনালসদেরকে আমরা ইনভাইট করি। আমরা তাদের স্টুডেন্ট লাইফ এবং তাদের প্রফেশনাল যে লাইফ, এই দুইটার মধ্যে আসলে তাদের শুরুটা কিভাবে হয় এবং তাদের জার্নিটা আমরা জানানোর চেষ্টা করি, কিভাবে তাদের আসলে প্রফেশনাল ক্যারিয়ার স্টার্ট হয়েছে এবং এই জার্নির থ্রুতে আসলে কোন কোন গ্যাপ, স্টুডেন্ট লাইফ থেকে কোন গ্যাপগুলো তারা শুরুর দিকে পেয়েছিল, প্রফেশনাল রিয়েলিটি ভার্সেস তাদের যে এক্সপেকটেশন থাকে। সেকেন্ড হচ্ছে কোন কোন স্কিলস গুলো আসলে প্রফেশনাল সেক্টরে বেশি কাজে লাগে এবং কিভাবে আসলে কাজে লাগানো হয়, এবং কিছু ইনসাইটস, অ্যাডভাইস এবং সাজেশন বলবো আমরা স্টুডেন্টদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে করে তারা তাদের ক্যারিয়ার গাইডলাইনটা যখন গ্রাজুয়েশনের আগে ক্যারিয়ার রোডম্যাপটা তৈরি করে, সেটা হচ্ছে তারা খুব ভালোভাবে তৈরি করতে পারে। সো আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি নীতিশা নরিন আপুকে, যিনি ব্যারিস্টার অ্যাট ল এবং অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট, এবং তিনি পাশাপাশি লিগাল কাউন্সিল হিসেবে আছেন নভো নর্ডিস্ক ফার্মা প্রাইভেট লিমিটেডে। নরিন আপু সম্পর্কে জাস্ট একটু অল্প একটু যদি বলি, she is a highly accomplished lawyer with a strong foundation in both corporate and family law. Her experience extends to employment matters, litigation, and arbitration. She leverages her expertise as an in-house lawyer at Novo Nordisk. Her dedication to her field is evident in her qualifications. She was called to the Bar of England and Wales by the Honourable Society of Lincoln's Inn, demonstrating her commitment to the highest legal standards. Additionally, she holds a postgraduate diploma in law from City University of London, further solidifying her knowledge. So, Nitisha, welcome to our session. কেমন আছেন? Thank you very much, and thank you for the nice and kind words. খুবই ভালো আছেন. I'm really excited to join this session, and I must say it's a very good initiative from your side. I wish when I was a student এরকম আরো অনেক programs থাকতো that would actually help us find more, আমাদের কারো guide করতে. So thank you very much for the থ্যাংক ইউ সো মাচ আপু। বেসিক্যালি যদি বলি, গাইডের পাশাপাশি আসলে লাইক মাইন্ডেড পিপল, স্টুডেন্টস এবং প্রফেশনালস, তাদের আসলে একটা প্ল্যাটফর্মে অ্যাড করা, যাতে করে তারা আসলে রিচ আউট করতে পারে যে কনসার্ন যে পার্সনগুলো আছে, লাইক কেউ যদি মার্কেটিং সেক্টরে আসতে চায়, কেউ যদি লাইক লিগাল লয়ার হিসেবে বা ইন ল ডিপার্টমেন্টে কাজ করতে চায় কোনো প্রফেশনাল সেক্টরে, তারা যাতে আসলে লাইক মাইন্ডেড পার্সন বা প্রফেশনালসদেরকে একটা প্ল্যাটফর্মে পায় এবং তারা যাতে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকতে পারে। সো সেই ইয়া থেকে আসলে এই কাজগুলো করা, পজিটিভ এবং পজিটিভ বিষয় নিয়ে কথা বলা, অপরচুনিটিস গুলো শেয়ার করা। সো এটাই আসলে আমরা সবাই মিলে এখানে চেষ্টা করছি। লাইক আপনারা যারা আছেন ব্যস্ত সময়ের পাশাপাশি, এই যে আমরা সবাই যে যার বাসা থেকে বসে একটা প্ল্যাটফর্মে শুধু কন্ট্রিবিউট করতে পারছি, ইটস এ গুড থিং, এবং সবাই এটার পার্ট হতে পারে আসলে ফিল করছি। সরি আপু, আপনার স্টুডেন্ট লাইফটা সম্পর্কে যদি একটু বলতেন, আপনি স্টুডেন্ট লাইফ কিরকম ছিল এবং সেখানে আপনার বিভিন্ন লার্নিংস, স্কিলস ডেভেলপমেন্ট, এবং আপনি যে বর্তমানে প্রফেশনে আছেন, এইটা আসলে কিভাবে আপনার স্টুডেন্ট লাইফ আপনাকে স্টুডেন্ট লাইফের অ্যাক্টিভিটিস গুলো এইখানে আসতে হেল্প করেছে বলে আপনি মনে করেন, সেই বিষয়গুলো যদি একটু সংক্ষেপে আমাদের সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি তো মাস্টারমাইন্ড স্কুলে ছিলাম, তো I never thought of studying law basically. So আমাদের A levels এ যখন সাবজেক্ট চুজ করতে হয়, তখন I thought আমি অ্যাকাউন্টিং চুজ করব, ইকোনমিক্স, ম্যাথস, law was not an option. But my father basically was interested যে তুমি লতে না পড়লেও just have an idea about this subject, একটু জাস্ট নিয়ে দেখতে পারো। But I never knew যে আমি জাস্ট এমনি মজার জন্য সাবজেক্টটা নিয়ে আমার এত ভালো লাগবে, and then I will be so determined যে আমি আমার ক্যারিয়ার আসলে এদিকেই মুভ করব। সো আমি যখন ফার্স্ট আমার ল ক্লাসটা স্টার্ট করি এ লেভেলস এ, তখন আমাদের স্যার ছিলেন একজন, আমার টিচার যিনি ব্যারিস্টার তানভীর হাশেম মুনিম। সো
উনি আসলে লিগ্যাল প্রফেশনের ব্যাপারে এত ভালো কিছু বলেছেন বা পড়াশোনাটা এত মজা করে পড়াতে পেরেছেন বা এটা এত প্রেস্টিজিয়াস যে একটা প্রফেশন যেভাবে হাইলাইট করেছেন উনি এবং বার কোর্সটা রিলেটেড যেভাবে উনি হাইলাইট করেছেন, আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড। আই ওয়াজ শিওর মানে ১-২ মাসের মধ্যেই পড়াটা পড়ে আমার এত ভালো লেগেছে, আই ওয়াজ শিওর যে আমি ল পড়ছি। অ্যান্ড দেন এ লেভেলস থেকেই আমি শিওর যে যদি আমি লতে প্রসিড করি, আই উইল ডেফিনিটলি বিকাম আ ব্যারিস্টার। আমি ইউকে ডিগ্রি নিব অ্যান্ড আই উইল বিকাম আ ব্যারিস্টার এবং আমি প্র্যাকটিসে থাকবো। সো এইটা অনেক ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের জন্য আসলে ডিসাইড করা যে সে এটা ডিফিকাল্ট বাট অনেক ইম্পর্টেন্ট আগের স্টেজ থেকে ডিসাইড করা যে আসলে সে কোন পাথটা চুজ করতে চায় এবং আগের স্টেজ বলতে আমি বুঝাতে চাচ্ছি এ লেভেলস থেকেই বিকজ এখান থেকে শুরু হয়ে যায় লাইফের ক্যারিয়ার রিলেটেড সব ডিসিশন গুলো। সো এই স্টেজ থেকে যদি স্টুডেন্টরা একটু শিওর হয়ে যেতে পারে বা অ্যাটলিস্ট ডিসাইড করে ফেলতে চায় যে আমি এই দিকে যাব, তখন তার জন্য ইজি হয়। ওই পাতের মধ্যে আবার কোন কোন অনেক ডিভিশনস আছে, সো ওগুলো হেল্প চুজ করতে আর কি তাদের জন্য অনেক হেল্প হয়। সো ওয়েন আই নিউ যে আমি ব্যারিস্টার হব, সো তখন আমি চুজ করেছি যে আসলে ব্যারিস্টার হওয়ার জন্য কি কি লাগে। আমার ব্রিটিশ ল পড়তে হবে, তো ব্রিটিশ ল কোথায় পড়লে ভালো হয় সেভাবে আমি আগাতে পেরেছি। সো এই বলবো যে আমার এ লেভেল থেকে আসলে মেইনলি স্টার্ট হয়েছে ডিসাইড করা যে আমি ল পড়তে চাই, ব্যারিস্টার হতে চাই এবং প্র্যাকটিসেই থাকতে চাই। ডেফিনেট। এবং আপু আপনি কিন্তু একটা পয়েন্ট মেনশন করছেন, সেটা হচ্ছে যে ডিফিকাল্ট, মানে লাইক গ্র্যাজুয়েশনের আগে বা স্টুডেন্ট লাইফে এই ক্যারিয়ার রুটমেট বা আমরা ফিক্স করাটা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য। আপনিও সেটা মেনশন করেছেন। অলমোস্ট সব স্টুডেন্টস এর জন্য সেম। আমাদের দেশের যে ল্যান্ডস্কেপ, আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি ভিজিট নেই বা খুব ইজিলি প্রোঅ্যাক্টিভলি যদি গ্রুপ অফ স্টুডেন্টস বা স্টুডেন্টরা কোনো কর্পোরেট বা কাউকে যদি অ্যাপ্রোচ না করে, তারা কিন্তু আসলে সুযোগগুলো পায় না। সিনিয়রদের কাছ থেকে হয়তো অনেক সময় তারা আসলে অনেক ক্ষেত্রে একটু আনঅ্যাওয়ার থাকে যে আসলে কেন এই জিনিসগুলো উচিত, কর্পোরেট ভিজিট করা উচিত, ফ্যাক্টরি ভিজিট করা উচিত, বিজনেস কিভাবে ফাংশন করে এই বিষয়গুলো জানা উচিত। আপনিও কিন্তু বলেছেন যে ডিফিকাল্ট বিকজ এই ইনফরমেশনগুলো অ্যাভেলেবেল না। একটা কিন্তু আসলে এই ইনফরমেশনের স্বল্পতা একটা কিন্তু একটা অনেক বড় বাধা স্টুডেন্টসদের জন্য আমি বলবো। সো আপনি কিন্তু যেটা মেনশন করেছেন আবারও এর পাশাপাশি যে আপনি ওই যে কারো দ্বারা প্রভাবিত হয়ে আপনি লয়ার হবেন এটা ডিসাইড করতে পেরেছিলেন। সো এটা কিন্তু আমরা হয়তো অনেক সময় এই সুযোগগুলো পাই না বা হয়তো আমরা শুনি বাট আমরা অমনোযোগী থাকি ওই টাইমে, কিন্তু এই জন্য আমরা ডিসাইড করতে পারি না। সো এই যে ডিসিশনটা আপনি নিয়েছিলেন, এই জন্য কিন্তু আপনার ভিশন বা আপনার অবজেক্টিভ ক্লিয়ার ছিল, আপনি সেই অনুযায়ী সেই ট্র্যাকেই আছেন। তো স্টুডেন্ট লাইফে আপনি যদি একটু জানতে চাই যে আসলে আপনার কোন কোন স্টুডেন্ট থাকা অবস্থায় স্কিলস গুলো আপনার ডেভেলপড হয়েছিল বা আপনি ডেভেলপ করতে পেরেছিলেন বলে আপনি মনে করেন, যেটা আপনার প্রফেশনাল ক্যারিয়ার শুরুর সময় আপনাকে হেল্প করেছে বলে আপনি মনে করেন? যদি স্কিলস এর পার্টটা একটু আসতে চাই আর কি, আপনি স্টুডেন্ট লাইফে আপনি কোন কোন স্কিলস গুলো ডেভেলপ করেছিলেন এবং কিভাবে করেছিলেন সেটা যদি একটু সংক্ষেপে বলতেন। থ্যাংক ইউ। আমি যদি বলি আমার যেই স্কিলটা যেটা আমাকে সবসময় হেল্প করেছে সেটা হচ্ছে ডিটারমিনেশন। একবার যখন আমি ডিসাইড করি যে হ্যাঁ এটাই করব দিস অ্যান্ড আই এম ক্লিয়ার ফ্রম মাই সাইড যে হ্যাঁ এটা ইজ বেস্ট ফর মি, তখন when I'm determined I will not leave it in any way. সো যেভাবেই হোক আমার যেভাবে রিসার্চ করা দরকার, অনলাইন রিসার্চ হোক, আমার কোনো সিনিয়রের সাথে কন্ট্যাক্ট করা দরকার হোক, যেভাবে হোক আই উইল ফাইন্ড আ ওয়ে আউট। যেভাবেই হোক আই উইল ম্যানিফেস্ট ইট। সো মিডলে কখনো এটা ছেড়ে যাব না। আর ইনফ্লুয়েন্সের যে ব্যাপারটা বলছেন, এখানে আমি একটু কথা বলতে চাই। এখানে আমার ডিসিশন মেকিং এ কিন্তু দুই ধরনের ইনফ্লুয়েন্স ছিল। একটা হচ্ছে প্যারেন্টস এর ইনফ্লুয়েন্স, আরেকটা হচ্ছে আমার যেই টিচার ছিলেন উনি আমাকে এক ধরনের ইনফ্লুয়েন্স, মানে পড়াটার ব্যাপারে এত ভালো ভাবে আমি মজা পেয়েছি পড়াটাতে বা এত ফ্যাসিনেটেড হয়েছি যে আমি কিন্তু তারপর ওই ক্যারিয়ারে চলে এসেছি। বাট এটা কিন্তু অলওয়েজ রাইট থিং টু ডু না। আমি কিন্তু শুধুমাত্র আমার ফাদারের ইনফ্লুয়েন্সে এটা চুজ করিনি। আমি সাবজেক্টটা নিয়েছিলাম এন্ড দেন আই সো আই লাইক ইট ভেরি মাচ, এটাতেই আমি প্রসিড করতে চাই, এজন্যই এটা নিয়ে আগানো হয়েছে। বাট আমি এরকমও অনেক মানুষ দেখেছি যে শুধুমাত্র ফ্যামিলির প্রেসারে একটা সাবজেক্টে ঢুকে যায়, তারপরে 1-2 বছর পর
তারা ডিসাইড করে নো আসলে এখানে আমি ভালো পাচ্ছি না, আমার সারা জীবন ইচ্ছা ছিল আমি লয়ার হব বাট আমি অ্যাকাউন্টিং এ ঢুকে গেলাম। তারপরে এই যে আমাদের একটা গ্যাপ ইয়ার চলে আসে, এই ১-২ বছর পরে আবার আমি তারপরে আবার স্টার্ট ফ্রম জিরো আমি আবার লতে যাচ্ছি বা কি করব বুঝতে পারি না। এইটা কখনো কারেক্ট না। আমরা এক্সপেরিমেন্ট করারও একটা টাইম আছে। এক্সপেরিমেন্টটা আমি করতে পারি ও লেভেল এ লেভেলে, যখন আমার ৩, ৪, ৭টা সাবজেক্ট নেওয়ার মতো অপশন আছে, তখন আমি কয়েকটা সাবজেক্ট নিয়ে আমি দেখতে পারি যে কোনটা আমার বেশি ভালো লাগছে বা কোনটাতে আমি বেশি বেটার অপরচুনিটি দেখতে পারছি আমার জন্য, আমার নিজের জন্য সুটেবল মনে করছি, তখনই দেন আই ক্যান চুজ ওয়ান ফর মাই সেলফ। বাট সব স্টেজে কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করতে পারি না। সো আমার জন্য যেহেতু আমি ডিটারমাইন্ড ছিলাম যে এই সাবজেক্টটা আমার ভালো লেগেছে, এটাতেই আই সি মাই সেলফ, ফিউচারেও আমি নিজেকে এখানেই দেখতে পারছি, আই ওয়াজ ডিটারমাইন্ড। সো তখন আশেপাশে কিন্তু আবার অনেকে ডিসএনকারেজও করেছে যে লিগ্যাল প্রফেশন আসলে কতটা ভালো হবে মেয়েদের জন্য, অনেক ধরনের অনেক কিছু, বাট সিন্স আই ওয়াজ ডিটারমাইন্ড আমি আসলে ব্যাক অফ করিনি। সো আই উড সে এই স্কিলটাই আমার সবচেয়ে বেশি কাজে লেগেছে, এখনো লাগছে আজ এখন পর্যন্ত। জি, এই যে কথাটা বলুন যে আমরা কিন্তু আসলে আমাদের আশেপাশে বিভিন্ন মানুষের বা গ্রুপ অফ পিপল দ্বারা বায়াসড হই। আমাদের প্রত্যেকটা স্টেজে ইন আওয়ার লাইফে আমরা এরকম বায়াসড হই। একটা মানুষ সম্পর্কে যখন কেউ ভালো কথা বলে আমরা কিন্তু আগে থেকে একটা ইয়েতে চলে আসে যে সে ভালো খারাপ যাই হোক আমরা তাকে একটা ভালো আগে ধরে নিই। সেকেন্ড বিষয়টা হচ্ছে যদি শুনি সে খারাপ, আমরা কিন্তু আসলে মানে জাজমেন্টটা অনেক আগে আমাদের মাইন্ড মাথায় করে রাখি মনে মনে যে আসলে সে ভালো না খারাপ, যদি কেউ আমাদেরকে আগে বলে রাখে। তো এই যে আপনি জিনিসগুলো বললেন, আমাদের কিন্তু অনেকে অনেক কিছু বলে, এবং আপনি একটা চমৎকার পয়েন্ট বলেছেন যে হয়তো কেউ সাজেশন দিয়েছে বা আপনি ইনফরমেশন পেয়েছেন, ওইটার উপরে অন্ধবিশ্বাস যেটাকে বলে আর কি, ওইটার উপরে আপনি বেস করে সামনের দিকে আগান। আমরা কিন্তু যখন পড়াশোনাকে আমাদের একটা অ্যানালিটিক্যাল পাওয়ার আছে, জাজমেন্টাল হইতে হয় আমাদেরকে স্টুডেন্ট হিসেবে। সো কেউ বললো আর আমরা সেটা মানে মেনে নিলাম বা সে অনুযায়ী কাজ করলাম, সেটা কিন্তু না। অনেক তথ্য দিয়ে আসলে অ্যানালিসিস করে আমাদের মধ্যে একটা ফিল্টারেশন সিস্টেম আছে, সেই ফিল্টারেশন করে যেটা আমার জন্য প্যাশনের ব্যাপার আছে, পছন্দের ব্যাপার আছে, আমার জন্য ভালো, সেটা কিন্তু আসলে চুজ করা উচিত। সো এই বিষয়টা খুব চমৎকার। এবং আপনি যে জিনিসটা বললেন ডিটারমিনেশন, কে কি বলতেছে, সেসব মানুষের অনেকে বলে যে আমাদের পাশে সে খাওয়া দাওয়া করলে তো আমার পেট ভরে না, বা সে হয়তো বা কথা কথা বিলিয়নিয়ার, কিন্তু আমার তো আসলে কোনো লাভ নেই। সো বিষয়টা এরকম। সো আরেকজনের কথা যে যাই বলুক না কেন শুনবো, রিয়েক্ট না করে আসলে সবগুলো আসলে যে ইনপুট হিসেবে নেওয়া উচিত, কিন্তু কোনো রিয়েক্ট মানে কোনো রিপ্লাই না দিয়ে জাস্ট চুপচাপ থাকা হলো, নিজের আসলে রাস্তায় এক মনে হেঁটে যাওয়াটাই বেটার। সো আপনি যখন ক্যারিয়ার শুরু করেন, তো তখন ওই যে আপনি স্টুডেন্ট লাইফ থেকে প্রফেশনাল ক্যারিয়ারে আমরা অনেক সময় দেখি যে স্টুডেন্টসরা বলে, বা আমরা শুরু থেকে কিছু সময় দেখেছি আসলে যা যে বিষয়গুলো আমরা পড়ি সেই বিষয়গুলো আসলে প্র্যাকটিক্যালি খুব বেশি রেলিভেন্স পাওয়া যায় না। তো আপনার ক্ষেত্রে কি হয়েছিল যে আপনি যখন শুরু করেন প্রফেশনাল ক্যারিয়ার, তখন কি কোনো রেলিভেন্স পেয়েছিলেন কিনা আপনার সময় আর কি প্রফেশনাল কাজ করতে গিয়ে? ভেরি গুড কোয়েশ্চেন এন্ড ভেরি রেলেভেন্ট ফর মাই প্রফেশন, মানে এই লিগ্যাল প্রফেশন এটা খুবই রেলেভেন্ট। এখানে দুইটা অ্যাসপেক্ট আছে, সেটা হলো যখন আমি শুধু এলএলবি করেছি তখন আই উড সে আসলে ইট উডেন্ট বি ইনাফ প্র্যাকটিসে আসা, প্র্যাকটিসে এসে আসলে রেলেভেন্সি পাওয়া এটা খুব ডিফিকাল্ট হয়ে যেত, বিকজ এলএলবি জাস্ট আন্ডারগ্র্যাড একটা কোর্স, এখানে অনেক থিওরিটিক্যাল নলেজ দেওয়া হয়, লটাকে কিভাবে ইন্টারপ্রেট করতে হয় বা লর আন্ডারস্ট্যান্ডিংটা দেওয়া হয়। কিন্তু when I took the professional course degree বা এই যে ভোকেশনাল কোর্স যেটাকে বলে বারেট ল, সেখানে আমাদেরকে খুব প্র্যাকটিক্যাল ভাবে শেখানো হয় যে একটা ক্লায়েন্ট ডিলিং কিভাবে করতে হয় কনফারেন্সিং এর মাধ্যমে, তারপরে হচ্ছে ক্রস এক্সামিনেশন, এক্সামিনেশন চিফ, এগুলো কিভাবে করতে হয় এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি আমাদেরকে শেখানো হয়েছে। এগুলোর পরীক্ষাগুলোই হতো এভাবে যে রেকর্ডিং এর মাধ্যমে আমি একটা উইটনেসকে ক্রস এক্সামিন করছি, সেইভাবে কিভাবে করছি, আমার পশ্চার কিরকম, আমার আই কন্ট্যাক্ট কিরকম, তারপরে আমার কোয়েশ্চেন্স কিরকম, কি স্কিলস আমি অন মানে ওই সার্কামস্ট্যান্সেসে আমি কোয়েশ্চেন্স কিভাবে চেঞ্জ করছি জাস্ট ওনার থেকে কথাগুলো বের করার জন্য, সেইগুলো দেখেই কিন্তু মার্কিং গুলো হয়। সো এই জন্য এটাকে বলে ভোকেশনাল একটা কোর্স বা প্রফেশনাল একটা ডিগ্রি। সো এইটার কারণে যখন আমি তারপরে প্র্যাকটিস লাইফে এসেছি আই কুড রিলেট আ লট। সো এই জন্য বলবো যে শুধুমাত্র আন্ডারগ্র্যাড থাকলে ইট ডাজন্ট হেল্প, বিকজ ওই টাইমে শুধুমাত্র আমাকে থিওরিটিক্যাল একটা নলেজ দিবে, বাট যখন আমি প্রফেশনাল একটা ডিগ্রি নিব তখন আমার প্র্যাকটিসের সাথে অনেক হেল্প হবে।
বাট দেন अगेन আরো একটা ব্যাপার আছে, সেটা হলো স্টিল আমি তো একটা ব্রিটিশ লতে পড়ে ইউকে নলেজটা নিয়ে এসেছি, বাট বাংলাদেশের প্র্যাকটিসে আরো অনেক ডিফারেন্স আছে। আবার বাংলাদেশের লতেও কিছু না কিছু একটু ডিফারেন্স আছে। সো সেগুলো বোঝার জন্যও কিন্তু জুনিয়রশিপ করতে হয়, প্র্যাকটিক্যাল নলেজটা নিতে হয়। সো আমি দেখেছি যে হ্যাঁ, অনেক কিছু আই কুড রিলেট, বাট আবার অনেক কিছু শিখারও ছিল, যেটা আমার সিনিয়র থেকে শিখতে পেরেছি। সো আমি যখন ফার্স্ট ক্যারিয়ারে এসেছি, আমি কিন্তু আমার রিমুনারেশন কত, কি, এগুলো নিয়ে কনসার্ন ছিলাম না। ফার্স্ট আমার যেটা কনসার্ন ছিল, আমার শিখতে হবে। সো এটার জন্য যেই টাইম, যতটুকু এফর্ট দেওয়া দরকার, আই উইল গিভ। এন্ড আই মাস্ট সে, একটা মানুষ প্র্যাকটিক্যাল লাইফ থেকে যেটা শিখবে বা প্রফেশনাল ওই ক্যারিয়ারে ঢুকে যেটা শিখবে, এটা আর কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে শেখানো পসিবল না। সো আই উড লাইক টু শেয়ার মোর অন দ্যাট, বাট আসছি আস্তে আস্তে আমি এগুলো শেয়ার করবো আপনার সাথে অ্যালং উইথ দ্য কোয়েশ্চেন। ডেফিনেটলি। এবং যে বিষয়টা বললেন, যেরকম আমরা কিন্তু অনেক কিছু এক্সপ্লোর করছি ফর স্টুডেন্টস, যে এই সেশনের মাধ্যমে অনেকের সাথে পরিচয়, অনেককে দেখেছি লাইক স্টুডেন্ট লাইফ থেকে তারা আসলে একটা নিজস্ব ফাউন্ডেশন তৈরি করে সে ফাউন্ডেশন রান করছে, কলেজ থেকে ইন্টার্নশিপ করছে দেশে বিদেশে বসে। সো বিষয়টা হচ্ছে যে আমাকে কোনো কিছু ডেলিভার করতে হলে আমাকে সেটার জন্য স্কিলড হইতে হবে। লাইক আমাকে যে একটা পজিশনে নিবে, আমাকে একটা জায়গায় একটা পজিশনে রিক্রুট করবে, যদি বলি প্রফেশনাল সেক্টর যদি কেউ যায়, আমার স্কিলস থাকতে হবে। যে বিষয়টা হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে থাকে না। সো এটা ডেভেলপ করার অনেকগুলো ওয়েজ আছে। এর পাশাপাশি যদি বলি যে বিভিন্ন ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটিস, পার্ট টাইম, এবং নিজেকে প্রতিষ্ঠান মানে একটা বিজনেস কিভাবে ফাংশন করে, অপারেট করে, সেই বিষয়গুলো যত তাড়াতাড়ি তারা জানতে পারবে বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে, ইনভলভমেন্টের মাধ্যমে, তত বেশি তাদের জন্য এটা বেনিফিশিয়াল হবে। সো এইখানে কিন্তু অনেকে আসলে ইয়া করে যে আমরা ম্যাক্সিমাম সময় এত নর্মাল বিষয় নিয়ে আসলে ব্যস্ত থাকি, কাজের কাজ খুব কম করা হয় আমাদের। খুবই সপ্তাহে কেউ যদি আধা ঘন্টা 1 ঘন্টা সেলফ ডেভেলপমেন্ট বা এই বিষয়গুলো একটু স্টাডি করে, কোন কোন ক্যারিয়ার ট্র্যাক কিরকম, লাইক আমি তো ফাইন্যান্সে পড়ে আসলে কথা লিগ্যাল প্রফেশনে যেতে পারবো না। সো প্রত্যেকটা আসলে মেজরের এক একটা স্পেসিফিক ক্যারিয়ার ট্র্যাক আছে। সো সেই বিষয়গুলো কি, কোন স্কিলস গুলো দরকার, এই বিষয় যখন সে নিজে চিন্তা করবে, তখনই কিন্তু সে আস্তে আস্তে এক্সপ্লোর করতে পারবে, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং যত বেশি আসলে একটা মানুষকে আপনি যেটা বললেন যে আসলে রেমুনারেশনের দিকে ইয়ে করেননি, এটা কিন্তু অনেকেই ফার্স্টে আসলে আমাদের দেশে স্পেশালি অনেক শুনে যে ভাই এই পার্সনটা আসলে এত টাকা, তার স্যালারি এত টাকা, বা সেইভাবে আসলে বেনিফিটেড হচ্ছে। ওই যে আবার যদি শুরুর দিকে চলে আসে যে আশেপাশে তাকিয়ে লাভ নেই, আসলে এক একজনের সুযোগ এক এক ভাবে আসে। সো কে কত কি বেনিফিট পাচ্ছে সেটার জন্য না, অনেকে আছে দেখা গেছে তার স্বপ্ন ছিল হয়তো একটা বড় রিনাউন এমএনসিতে এসে জব করবে, হয়তো বিভিন্ন এজেন্সি ঘুরে 4-5 বছর ঘুরে দেন সে আসলে তার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পেরেছে। সো অনেক সময় রিরুট করতে হয়, আসলে একটা রাস্তা দিয়ে হাঁটলে সবসময় তো বা সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না। সো এই যে কন্টিনিউয়াসলি যখন এই কাজগুলো করতে থাকবে, তখন লাইক প্রফেশনাল বিভিন্ন এক্সপেরিয়েন্সেস সে গেইন করতে থাকবে, তখন কিন্তু তার জন্য অনেক অপরচুনিটির সামনে চলে আসবে এবং সে এক্সপ্লোর করতে পারবে। সো এই বিষয়টা আসলে আপনার ইয়ে থেকে জানা গেল। সো আপু যদি বলি যে আপনার এই বর্তমানে যেখানে কাজ করছেন, আপনার টিপিক্যাল ডেটা কিরকম কিরকম হয়, মানে যে বিষয়গুলো শেয়ার করার মতো সেগুলো যদি একটু শেয়ার করতেন, এবং এই কাজগুলো করতে গিয়ে আপনার কোন কোন স্কিলস ডেভেলপ হয়েছে, এবং কোন কোন কি স্কিলস গুলো আসলে আপনার ডেইলি কাজ করতে গিয়ে দরকার হয়, সেই বিষয়টা যদি একটু স্কিলস এর বিষয়টা। আচ্ছা, আমি আপনার কোয়েশ্চেনে আসছি, বাট এর আগে জাস্ট আপনি মাত্র যে কথাটা বললেন, ওখানে আমি একটু কিছু অ্যাড্রেস করতে চাই, অ্যাড করতে চাই। সেটা হলো, আপনি মাত্র অ্যাড করলেন যে এই যে নিজের উপরে ওয়ার্ক করা, ওয়ার্কিং অন ইটস ওয়ানসেলফ, এন্ড এই যে স্কিলস এর ব্যাপারগুলো, এটা আমার নিজের প্র্যাকটিক্যালি দেখা। এখন আমি একটা মাল্টি ন্যাশনালে এসেছি, কিন্তু আমি তো লাস্ট 4 ইয়ার্স একটা ল ফার্মে প্র্যাকটিস করেছি, এবং আই ওয়াজ ইনভলভড ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস। আমি সিভি গুলো চুজ করতাম, ইন্টারভিউয়ে থাকতাম। তো আমি নিজে যেটা খুব ভালোভাবে দেখেছি যে মানুষজন বলে যে বাংলাদেশে জব নেই, জব মার্কেট খারাপ, বাট এদিকে আমরা ল ফার্ম হয়ে কয়দিন পরে পরে পোস্ট দিতাম লুকিং ফর স্কিলড পিপল, আমরা লোক চাচ্ছি। তো আমরা যদি একজন ভালো পেয়ে যেতাম, দরকার হলে ওই পোস্টের আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল বা যেই স্যালারি বেস ছিল, তার থেকে আরো বেশি দিয়ে ভালো একজনকে নিয়ে ফেলতাম, যে পরে কিন্তু এদেরকে পাওয়া যাবে না। সো
জব কিন্তু আসলে কম নেই, জব অনেক বেশি, এবং কোম্পানিজ গুলো বা অর্গানাইজেশন সবাই কিন্তু ভালো স্কিল লোক খুঁজতেছে। সো স্টুডেন্টসদের যেটা করণীয় সেটা হচ্ছে জাস্ট পাস করা না ডিগ্রিটা, এডিশনাল নিজেকে আর কি করা যায়, হাউ টু ওয়ার্ক অন ইটসেলফ। এটাতে আমি 100 আপনার উপর এগ্রি করছি, যে কিভাবে নিজের উপরে কাজ করে বা আরো নলেজ গেইন করে নিজেকে প্রেজেন্ট করা যায়। এখন একটা ইন্টারভিউ বোর্ডে অনেক ভাবেই কিন্তু নিজেকে প্রেজেন্ট করার আছে। ফার্স্টলি এটা হতে পারে ড্রেস আপ থেকে ধরে আমার পশ্চারটা কি, আমি নিজে অ্যান্সার গুলো কতটুকু শিওর হয়ে দিচ্ছি, হ্যাঁ, তারপরে আমি কতটুকু ডিটারমিনেশন দেখাচ্ছি টুয়ার্ডস দ্য জব, কতটুকু আমার ইন্টারেস্ট আছে টুয়ার্ডস দ্য জব, এগুলোও কিন্তু ব্যাপার। তারপরে আমি শুধু ডিগ্রিটা পাশ করলাম না, আসলে আমি বুঝে পড়েছি যে আমি জিনিসগুলো অ্যান্সার করতে পারবো, যে বেসিক কোর জিনিসগুলো। যখন স্টুডেন্টরা কোর জিনিসটা অ্যান্সার করতে পারে না, তখন ইট ইজ ডিসঅ্যাপয়েন্টিং, যে এই ডিগ্রির কোর জিনিস তো এটাই, এটা কেন অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে, তারপরে when we ask questions about punctuality বা কতটুকু ডিটারমিনেশন আছে, সেইটা ঠিকমতো কনফিডেন্সের মাধ্যমে তারা অ্যান্সার দিতে পারছে না। সো আই উড সে জব মার্কেট অনেক ভালো বাংলাদেশের, বাট ইটস জাস্ট দ্যাট ইউ নিড টু ওয়ার্ক আ বিট অন ইয়োর সেলফ, তাহলেই কিন্তু আসলে কোনো প্রবলেম নেই, জাস্ট আমরা স্কিলড মানুষ খুঁজছি। এন্ড আরো একটা কমপ্লেইন আমাদের লিগ্যাল প্রফেশনে যেটা থাকে সেটা হচ্ছে বিগিনিং এর রিউমানারেশনের ব্যাপারটা। কিন্তু as long as you are skilled person, ল ফার্মস গুলো কিন্তু এখন চেঞ্জ হচ্ছে, ওরা কিন্তু ভালো অ্যাডভান্টেজ দিয়ে, ভালো রিউমানারেশন দিয়ে, কেসের উপরে কমিশন দিয়ে মানুষজনকে এমপ্লয় করতে চাচ্ছে। অল ইউ হ্যাভ টু ডু ইজ শো আ লিটল বিট অফ ডেডিকেশন এন্ড গিভ আ লিটল বিট অফ টাইম, একটু পেশেন্স, তাহলেই কিন্তু ইউ ক্যান ক্রিয়েট আ পজিশন ফর ইয়োরসেলফ। যেটা আমি আমার নিজে দেখেছি, আমি কত অল্পতে স্টার্ট করেছি, বাট টাইম টু টাইম 3 মাস পর পর আমি যে বেনিফিট গুলা পেয়েছি, আমার প্রমোশন, আমার খুব বেশি সময় লাগেনি সিনিয়র অ্যাসোসিয়েট হয়ে যেতে। সো ইটস অল অন ইয়োর এফর্ট এন্ড ডেডিকেশন, এন্ড কোম্পানিজ ডু অ্যাপ্রিশিয়েট এফর্ট এন্ড ডেডিকেশন, এটা সত্যি কথা। সো জাস্ট একটু টাইম দিতে হবে, দ্যাটস ইট। সো আই টোটালি এগ্রি উইথ ইউ যে নিজের উপরে কাজ করাটা খুবই জরুরি। আর না না, আই ওয়াজ কামিং টু ইয়োর কোয়েশ্চেন নাও। জি প্লিজ ক্যারি অন, সরি ফর ইন্টারাপ্টিং। জি না না, আমি একটা জিনিস বলি যে আপনি যেটা বলছেন নট অনলি লিগ্যাল প্রফেশন, বিষয়টা হচ্ছে আমরা যখন আসলে বিভিন্ন জায়গায় পড়ি, বিভিন্ন নিউজ হয়, সেই জিনিসটা আমরা মানে হয় কি, আমরা তো আসলে হিউম্যান বিইং, স্পেশালি বাংলাদেশে যারা আছে, বাংলাদেশে মেজরিটি কেসে আমরা নেগেটিভ বিষয়ের প্রতি আসলে আমাদের ফোকাসটা বেশি থাকে। নেগেটিভ কিছু হইলে আমরা আসলে সেটা নিয়ে পড়ে থাকতে পছন্দ করি, কারণ তখন একটা হাই হাই ভাব থাকে। আমরা যে সাপোজ চাকরি নেই, তাহলে আর কি বসে থাকো, এনজয় করো, আড্ডা দাও, ইয়ে করো, চাকরি তো নেই। তো এইটা শুনে আমরা আসলে একটা মিথ্যা আসলে আশ্বাস দিই নিজেদেরকে, এবং নিজেদের এই ইয়ে করতে চাই যে আমরা চাকরি নাই তো এনজয় করি, দেখা যাক কি হয়, কি হবে সামনে। বিষয়টা হচ্ছে যে আসলে কিন্তু এই যে নেগেটিভ বিষয়টা হয়তোবা পত্রপত্রিকায় সত্যি কথাই বলছে, স্কিল লোক কিন্তু যতগুলো নিউজ দেখা যায় মেজরিটি কেসে স্কিলড লোক, আপনি যেটা বললেন যে স্কিলড, স্কিল বলতে অনেক কিছু হতে পারে, বাট যদি খুব বেসিক একটা বলি যে এটা কাজ দিলে বা যে রোলে সে অ্যাপ্লাই করছে সে তার বেসিক কাজগুলা, প্রাইমারি রেসপন্সিবিলিটিস গুলো আসলে সে পালন করতে পারবে কিনা, তার কমন সেন্স আছে কিনা, একদম যদি বলি যে ফ্রেশার যে আসবে এন্ট্রি লেভেলে, তার কমন সেন্স এর ভিতরে অনেক কিছু থাকতে পারে। সো এই বিষয়টাই কিন্তু অনেকের ক্ষেত্রে নাই। আমি শুনেছি আমাদের সিনিয়র যারা আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাদের কিন্তু প্রতিষ্ঠান মালিক তারা সিমিলার পার্ট টাইম কাজ, কন্টেন্ট রাইটিং, 20,000 30,000 টাকা স্যালারি দিয়ে সপ্তাহে 5 দিন 10টা টু 6টা পাচ্ছে না, বাসায় বসে গেছে। হাইব্রিড একটা সিস্টেম ছিল, 5 থেকে 10টা পজিশন। সো আলটিমেটলি হয়তোবা যদি কেউ মার্কেটিং বা কেউ এজেন্সিতে কাজ করতে চায়, দেখা যাচ্ছে কন্টিনিউ কাজ, এইটা কাজের ফলে কিন্তু সে আসলে তার যে ড্রিমটা সেখানে সে হয়তোবা এক ধাপ আগায় যেতে পারে, বা পরে চলে যেতে, এক ধাপ বেশি পাড়ি দিতে হবে, কিন্তু সে কিন্তু সেখানে যাবে। সো এটা কিন্তু তার জন্য একটা অপরচুনিটিস, রিমিউনারেশন এটা মানে অ্যাডেড বেনিফিট তার জন্য, কারণ সে একটা ট্রেনিং এর জায়গা পাচ্ছে। সো এই বিষয়গুলো আসলে হয় কি যে আপনি বলছেন, আরেকজন বলছে, সো যখন আপনারা বলেন আরো বেশি বেশি মানুষজন বলবে, লাইক যারা এই প্রফেশনাল সেক্টরে আছে, তখন কিন্তু তারা এই জিনিসগুলো একটু মানে তাদের ভিতরে অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে যে না আসলে এইটা না, চাকরি আছে বা অনেক সুযোগ আছে আমাদের জব মার্কেটে, কিন্তু আমাকে নিজেকে প্রিপেয়ার তৈরি করতে হবে সেটার জন্য।
এইটাই কিন্তু আসলে সো যেটা হয় যে আসলে হয়েছে কি যে নেগেটিভ কথাগুলোই বেশি স্প্রেড হয় এবং তাদের গ্রুপের কথাটাই বা তাদের দলটা ভারী বেশি, কারণ আমরা তো এই তথ্যগুলো নিয়ে কথা বলি না, ডিসকাস করি না, তাদের সুযোগ দেই না স্টুডেন্টদেরকে। সো এই জন্যই কিন্তু আসলে এই মিসকনসেপশনস গুলো তাদের মধ্যে বিরাজ করে এবং তারা সেইটা নিয়ে ফ্রাস্ট্রেশন থাকে, বিকজ স্টুডেন্টস তারা কিন্তু খুবই ভালনারেবল। সো এই তাদেরকে নিয়ে অনেকে অনেকভাবে আসলে ম্যানিপুলেট করে চেষ্টা করে। সো এই রাইট ইনফরমেশনই একমাত্র আমাদের সবাইকে যে কোনো বিষয়ে সঠিক কথা আসলে চালিত করতে পারে। সাপোজ আপনার আমার প্রশ্ন চলে আসে যে আপনার কাজের ক্ষেত্র এবং স্কিলস দুইটা আসলে আপনার কিভাবে আপনার স্কিলস গুলো ডেভেলপ হয়েছে এই কাজ করতে গিয়ে, এবং কোন স্কিলস গুলো আগে, কি স্কিলস যেটা মাস্ট টু হ্যাভ আপনার কাজ করতে গিয়ে লাগে আর কি। আচ্ছা, ফার্স্টলি হলো কমিউনিকেশন, because law profession you have to deal with clients regular basis এ অনেক অনেক ক্লায়েন্টস, দিনে দেখা যাবে 10টার উপরে আমার ক্লায়েন্টের সাথে ডিল করতে হচ্ছে, অনেকগুলো রিটেইনার ক্লায়েন্ট, অনেকগুলো নিউ ক্লায়েন্টস, অনেক কিছু হতে পারে, কোম্পানি হতে পারে, ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট হতে পারে। সো হাউ ইউ কমিউনিকেট উইথ দেম, হাউ ইউ প্রেজেন্ট ইউর আর্গুমেন্ট বা কথাটা আমি কিভাবে প্রেজেন্ট করছি, এগুলোর উপরে কিন্তু অনেক কাজ করতে হয়। আরেকটা যেটা ল ফার্ম থেকে শিখেছি বা আমার সবচেয়ে বেশি ভালো স্কিল আমি কাজে লেগেছে, সেটা হচ্ছে জাস্ট ক্লায়েন্ট ডিলিং এর কনফারেন্স গুলাতে আমি জাস্ট বসে থেকে স্যারের কথা শুনে আমার হাফ শিখা হয়ে গেছে যে একই ম্যাটারে ইস্যু একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু কিভাবে ক্লায়েন্টকে ডিল করা হচ্ছে বা ওর সিচুয়েশন বুঝে ওকে কোন অ্যাডভাইসটা দিলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এগুলো শুনতে শুনতেই কিন্তু আপনার অনেক বড় স্কিল। তারপরে জাস্ট 6 মাসের মাথায় কখন আমি যে শিখে গেলাম, আমি নিজে নিজে স্যারের অ্যাবসেন্সে ওনাদেরকে এই একই অ্যাডভাইস গুলো দিতে পারছি বা তার সার্কামস্ট্যান্সেস বুঝে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইসটা দিতে পারছি, এটা ইভেন আই ডিডন্ট রিয়ালাইজ। যখন আমি অ্যাডভাইস গুলো দিচ্ছি আই এম লাইক, ও আই এম টকিং লাইক স্যার। সো এটা জাস্ট শুনতে শুনতে, ওখানে থাকতে থাকতে আর ডিল করতে করতে ইউ উইল লার্ন। সো এটা আমি বলবো আমি সবচেয়ে বেশি শিখেছি ল ফার্ম থেকে। আর আর কমিউনিকেশন তো খুবই ইম্পর্টেন্ট, ডেডিকেশন অনেক ইম্পর্টেন্ট, টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আপনাকে ল ফার্মে এট আ টাইম 10টা জিনিস নিয়ে কাজ করতে হবে। হঠাৎ আপনি কোম্পানি ম্যাটার নিয়ে কাজ করছেন, এর মধ্যেই আরেকটা হঠাৎ করে ক্লায়েন্ট চলে আসতে পারে যে হচ্ছে ফ্যামিলি ইস্যু নিয়ে বলছে বা আরেকটা প্রপার্টি ম্যাটার নিয়ে বলছে। আবার আমাদের ল ফার্মে এরকমও হতো এট আ টাইম 3টা মিটিং চলছে 3টা কনফারেন্স রুমে। সো এখানে একটু অ্যাডভাইস দিয়ে ঠিক আছে আমরা এখন অন্য স্টেপে চলে গেছি বা ডকুমেন্টস বুঝে নিচ্ছি, এটা আরেকজন লয়ারকে দিয়ে আমি অ্যাডভাইজারিং এ চলে গেলাম আরেকটা ক্লায়েন্টের সাথে। এখন আমি যাচ্ছি হচ্ছে কমপ্লিটলি ট্রেডমার্ক ইস্যু নিয়ে কথা বলতে। আবার তারপরে এখানে মিটিং শেষ হয়ে যাওয়ার পরে সাথে সাথে আই এম রানিং বা একটু পজ নিয়ে আই এম রানিং টু আনাদার ক্লায়েন্ট, বিকজ সে অনেকক্ষণ বসে আছে, তাকে আমি কোম্পানি ম্যাটারে একটা অ্যাডভাইস দিলাম। সো ইটস লাইক ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড টাইম ম্যানেজমেন্ট এন্ড অলসো যাতে ক্লায়েন্টরা ডিস্টার্ব ফিল না করে যে আমি এতক্ষণ বসে আছি। হ্যাঁ, আরেকটা হলো কিভাবে আমি সুইচ করতে পারছি ইনস্ট্যান্টলি আমার ব্রেইনটাকে ফ্রম ওয়ান ম্যাটার টু আনাদার, বা কিভাবে আমি ডিল করছি এতগুলো জিনিসকে একসাথে। সো এই জিনিসগুলো আমি I would say, and how to work under stress, because অনেক সিচুয়েশন অ্যারাইজ হবে ল ফার্মে যেখানে আপনি আসলে টাইমটাকে কমিটমেন্ট রাখতে পারছেন না। সো হাউ টু ডিল দ্যাট, বা এট আ টাইম আপনি 3টা ম্যাটারে ডেডলাইন চলে এসেছে। সো এই জিনিসগুলো আসলে ল ফার্ম থেকে শিখেছি এন্ড এখনো ইট ইজ হেল্পিং মি আ লট। এটা আমি বলবো পার্সোনাল লাইফেও হেল্পস। সো ইয়া ডেফিনেটলি। আপু যদি বলি আমাদের দেশে এই যে লিগ্যাল ল্যান্ডস্কেপ যদি বলি যে কর্পোরেট লর জন্য রিসেন্ট ইয়ারে এই কর্পোরেট লর লিগ্যাল ল্যান্ডস্কেপে কি কি চেঞ্জ এসেছে? আচ্ছা, সেটা হলো যেটা আমরা এখন নোটিস করছি যে আগে কিন্তু কোম্পানিদের এতটা বেশি কমপ্লায়েন্স এর উপরে নজর দিত না বা এতটা হাই স্ট্রিক্ট ছিল না কমপ্লায়েন্স ইস্যুগুলো। বাট রিসেন্ট ইয়ার্সে আগে এরকম কোম্পানিও আছে 8-10 বছর ধরে ওরা কমপ্লায়েন্স দেখছে না, আরজেসিতে ঠিকমতো আপডেট করছে না, এরকম অনেক কোম্পানিজ আছে, অনেক ম্যাটার্স আছে যেগুলো এখন ওরা এসেছে এতদিনে যে আচ্ছা আমাদের সব আপ টু ডেট করতে হবে, সব কমপ্লায়েন্স মেনটেন করতে হবে। সো এখন কমপ্লায়েন্স এর জায়গাগুলো বা লাইসেন্সিং এর জায়গাগুলো অনেক স্ট্রিক্ট হয়েছে। এখন সব গভর্নমেন্ট অথরিটিজ এই জিনিসগুলো দেখছে যে কোম্পানি সবকিছু আপ টু ডেট আছে কিনা, বা সব লাইসেন্স গুলো ঠিকমতো আছে কিনা। এখন এনভায়রনমেন্টাল লাইসেন্স
বা অন্য জাজ ফায়ার লাইসেন্স, এগুলো অনেক ম্যান্ডেটরি, এগুলো সব অর্গানাইজেশনের এখন নিতে হয়, স্পেসিফিক অবজেক্টিভ বুঝে অফকোর্স। সো এই জায়গাতে আমি বলবো একটা মেজর চেঞ্জ এসেছে। আরেকটা হলো ট্যাক্স ভ্যাটের জায়গাটাতে। এখন ট্যাক্স ভ্যাট মানে প্রত্যেকটা কোম্পানির টিন খুলতেই হয়, সো ৩ থাকলে তার রিটার্ন দিতেই হবে। তারপরে ভ্যাটও এখন সব জায়গায় ম্যান্ডেটরি, ডিপেন্ডিং অন বিজনেস, বাট মোস্টলি তার সেলস থাকলে ভ্যাট তো দিতেই হবে। সো এই জায়গাটাতে বলবো একটা মেজর চেঞ্জ। আর হ্যাঁ, এগুলোই হচ্ছে মেজর চেঞ্জেস যেখানে আমি বলবো এসেছে কর্পোরেট। লিগ্যাল ফিল্ডের বাইরে আপু আপনার কোন বিষয়গুলো ভালো লাগে প্রফেশনাল সেক্টরে? হ্যাঁ, ও প্রফেশনাল সেক্টরে, সরি প্রফেশনাল পার্সোনাল দুইটাই বোথ। আচ্ছা, আমার হচ্ছে লিগ্যাল ফিল্ডের বাইরে আমার পছন্দ ড্রয়িং। আই লাইক পেইন্টিং। আমি আমার ফ্রি টাইমে আর্ট করতে পছন্দ করি, পেইন্টিং করতে পছন্দ করি। সো এটা আমার একটা পছন্দের জায়গা। অ্যান্ড আই লাইক টু লার্ন নিউ থিংস। এটা লিগ্যাল হোক বা যে কোনো জিনিস হোক, ফর নলেজ, সো দ্যাট আই ক্যান স্পিক ইন ফ্রন্ট অফ পিপল। এটা নিজেরও আমার, আমি বলবো যে সেলফ ইমপ্রুভমেন্ট বা নিজের ওয়ার্কিং অন মাই সেলফ। এটা যে কোনো অ্যাঙ্গেলে হোক বা যে কোনো জায়গায় হোক, এটা একটা ফ্যাশন জায়গায় হোক বা হচ্ছে কোনো মুভি রিলেটেড হোক বা ইকোনমিক সেক্টরে হোক, আমি নতুন কিছু শিখতে এটা পছন্দ করি। বা কোনো জায়গায় যদি আই আস্ক আ লট অফ কোয়েশ্চেন, মেবি এটা একটা লয়ারের ট্রেট হতে পারে, বাট এটা একটা কিউরিয়াস মাইন্ডও আমার, যেটা হচ্ছে দ্যাট মেক মি আস্ক আ লট অফ কোয়েশ্চেন, বিকজ আমি ইন ডেপথে যেতে পছন্দ করি, যে কোনো জিনিসের ওটার ব্যাপারে জানতে পছন্দ করি, এন্ড দ্যাট হেল্পস মি যে কোনো একটা কনভারসেশন কন্টিনিউ করতে। এন্ড আই উড সে প্রত্যেকটা মানুষেরই এই মানে জিনিসে ইন্টারেস্ট থাকা উচিত, বিকজ শিখার তো কোনো শেষ নাই। এন্ড আই লাইক টু টেক প্রিপারেশন। যেমন এই যে যেমন আজকাল স্টুডেন্টরাও যখন ইন্টারভিউ দিতে আসে, ইউটিউবে কিন্তু হাজার হাজার ভিডিওস আছে যে হাউ টু গিভ আ, এইটা যদি একটু তারা দেখে আসে, তারা কিন্তু দেখে না অ্যান্সার প্রপারলি। বা একটা ইমেল কিভাবে লিখতে হয়, হয়তো বা একটা ইউনিভার্সিটিতে স্কুলে ওইভাবে না শিখালেও তারা কিন্তু ইউটিউব থেকে শিখে নিতে পারছে, এখন অনেক স্কোপ শিখার। সো যদি এই জিনিসটা শিখে যে একটা ইমেল কিভাবে লিখতে হয়, এগুলো কিন্তু তার কাজের জায়গায় অনেক হেল্প করবে। সো এই তো, দিস ইজ হোয়াট আই লাইক এন্ড এনজয় টু ডু ইন মাই ফ্রি টাইম। ডেফিনেট আপনি যেটা বললেন যে আপনার নতুন কিছু জানার আগ্রহ আপনার আছে। সো আমি যদি বলি এই যে লিগ্যাল ল্যান্ডস্কেপটা কন্টিনিউয়াসলি ইভলভ করছে, সো লয়ার্সরা যারা বা কিভাবে মানে আপ টু ডেট থাকতে পারে যে এই তাদের এই যে কনস্ট্যান্টলি ইভলভ করছে লিগ্যাল ল্যান্ডস্কেপ, সেই বিষয়ে তারা আসলে কিভাবে নিজেদেরকে আপ টু ডেট রাখতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। যেরকম লয়ার্স এন্ড ডক্টরস, ওনাদের কিন্তু শিখার কোনো শেষ নেই। সো সারা জীবনই পড়ে যেতে হচ্ছে, সারা জীবনে নিজেকে আপডেট করতে হচ্ছে। একজন সিনিয়র যিনি হচ্ছে 10-15 বছর প্র্যাকটিসে আছেন, ওনারও শিখার শেষ নেই। ইভেন আমাদের তো এখন লতে অনেক ডেভেলপমেন্ট আসছে, কেস লজ আসছে। সো কন্টিনিউয়াস কিন্তু নতুন ল আসলে আমাদের পড়তে হচ্ছে, ওইটার ব্যাপারে আপ টু ডেটেড থাকতে হচ্ছে। সো আই উড সে শুধু যারা প্রফেশনে আছে তারা না, যেটা স্টুডেন্ট অবস্থা থেকেই নতুন নিউজে আসে যে এই লটা পাস হয়েছে, তো এটা একটু পড়ি। এটা যদি লটা পড়তে কঠিন লাগে, এটা নিয়ে অনেক আর্টিকেলস থাকে এখন। এখন অনেক ল ফার্মস, অনেক নিউজ পেপারে অনেক ধরনের আর্টিকেলস থাকে নতুন ল নিয়ে। ওই নতুন ল নিয়ে অনেক ক্রিটিসিজমও থাকে। সো ওয়াই নট রিড দোজ? ওগুলো পড়লেও কিন্তু আমাদের অনেক নলেজ গেইন হবে। আর আরেকটা যেটা আমি স্টুডেন্টস বলবো, লয়ার্স বলবো, প্রফেশনাল সবার জন্য যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের হাইকোর্ট ওয়েবসাইটে অনেক ধরনের অলওয়েজ কেসেস আপলোড করা হয়। স্টুডেন্টসরা কিন্তু এগুলো পড়তে পারে, তাহলে দে উইল হ্যাভ মোর নলেজ যে নতুন এখন কি কেস আসলো, নতুন কি হলো। ফ্রি টাইমে দে ক্যান স্টাডি দ্যাট। তারপরে হচ্ছে ল বুকস কিনতে পারে। সেটা কিন্তু আমি বলবো একদম একটা ইনভেস্টমেন্ট, কারণ তার স্টুডেন্ট লাইফে যেরকম লাগছে, তার প্রফেশনাল লাইফে আরো বেশি লাগবে। একটা লয়ারের বই লাগবেই। সো আমার সিনিয়র যিনি 16 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এখন পর্যন্ত ডেইলি 4-5টা বুক কিনে। ইট ইজ ফর রিসার্চ। ল প্রফেশন মানেই রিসার্চ। সো স্টুডেন্ট লাইফ থেকে যে সে একটু একটু বই কিনে কিনে এটা নিজের জন্য ইনভেস্ট করে রাখে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তারপরে যদি একটু ফ্রি টাইমে 2-3 লাইনও পড়ে, এটা কিন্তু নিজেকে আপডেটেড রাখতে হেল্প করবে। এটা তার ইন্টারভিউ হেল্প করবে, তার ওয়ার্ক যখন সে একটা জবে যাবে এটাতে হেল্প করবে। তারপরে একটা স্টুডেন্ট ডিএলআর পড়তে পারে, যেখানে হচ্ছে ল কেসেস গুলো সব লিস্ট করা থাকে, সে কিনে এগুলো পড়তে পারে। এন্ড দেন হচ্ছে, কিন্তু এটা অনেকেই জানে না যে একটা স্টুডেন্ট কিন্তু এলএলবি শেষ করার আগেই সে পিউপিলেজ করতে পারে, মানে 2-3 সপ্তাহর একটা ল ফার্মের সাথে একটা এক্সপিরিয়েন্স নিতে পারে। ঠিক আছে? সো
এগুলো যদি করে দে ক্যান নো যে হাউ আ লয়ার ওয়ার্কস, হাউ আ ল ফার্ম ওয়ার্কস। এখানে কিন্তু তার একটা প্র্যাকটিক্যাল নলেজ চলে আসবে। সো লার্নিং এর কোনো শেষ নেই, এবং আমাদের এখন ওয়ার্ল্ডটা যেরকম, রিসোর্সেরও কোনো শেষ নেই। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইউ উইল হ্যাভ আ লট অফ রিসোর্সেস, ইউ জাস্ট নিড টু হ্যাভ দ্য মাইন্ড অফ লার্নিং। ডেফিনেটলি ওই যে কোন মানে এত কিছু আসলে অ্যাভেলেবল, আমাদের কোনটা যদি আমরা ক্লিয়ার না থাকি, আমাদের কোন বিষয়টা জানা দরকার, কোনটা আমার কাজে লাগবে, সেটা কিন্তু লাগে এটা ডাটা অ্যানালিসিসের মতো, যে একটা ইউনিভার্স থেকে আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ডাটা কালেক্ট করছি, বা আমার যেটা আমার দরকার আমার মতো করে আমি কালেক্ট করে নিচ্ছি। এইটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেক কিছুই অ্যাভেলেবল, বাট আমাদের কোনটা দরকার সেই বিষয়টা আসলে আমাদের মতো করে কালেক্ট করে নিতে হবে। সো আপনি যদি বলে যে আসলে ইয়াং লয়ার্সরা কি কি চ্যালেঞ্জ ফেস করে যখন তারা আসলে লিগ্যাল সেক্টরে আসে আর কি, কি কিছু চ্যালেঞ্জেস? গুড কোয়েশ্চেন। সো আমাদের এখানে সবচেয়ে ফার্স্ট যেই ইস্যুটা সবাই ফেস করে আপনি শুনবেন, যে অ্যাডভোকেট হতে অনেক সময় লাগে, বা অ্যাডভোকেট পরীক্ষাগুলো অনেক দেরিতে হয়। ঠিক আছে, 2-3 বছর পর পর এক একটা হয়। সো একবার যদি মিস হয়ে যায় আবার 2-3 বছর পরে পরীক্ষাটা দিতে হবে। বাট গুড নিউজ ইজ 2022 থেকে কিন্তু প্রত্যেক বছরই পরীক্ষা হচ্ছে। সো এখন আমাদের কিন্তু প্রত্যেক ইয়ারলি পরীক্ষা দেওয়ার অপরচুনিটিটা চলে আসছে। সো এখন কিন্তু আর এই চ্যালেঞ্জটা ওইভাবে থাকবে না। সো স্টুডেন্ট শুড বাকেল আপ এন্ড টেক প্রিপারেশন। আর আরেকটা যেটা মেজর কমপ্লেইন লিগ্যাল প্রফেশন থেকে আমি আগেও ডিসকাস করেছি, সেটা হচ্ছে স্টার্টিং এ রিমুনারেশনটা নেই। সেরকম। বাট এই জন্য স্টুডেন্টসদের কিন্তু একটা জিনিস বোঝা খুব ইম্পর্টেন্ট, বা আমরা যখন ইন্টারভিউ নিতাম আমরা এই কোয়েশ্চেনটা মাস্ট ডিসকাস করতাম। সেটা হলো, সে যখনই এলএলবি পড়ছে বা চিন্তা করছে যে সে ল প্রফেশনে যাবে, তার এইটা ডিসাইড করে ফেলা খুবই ইম্পর্টেন্ট যে সে কি আসলে প্র্যাকটিসে থাকবে, নাকি সে একটা মাল্টিন্যাশনালে কর্পোরেটে চলে আসবে ইভেন্চুয়ালি। এটা বোঝা খুব ইম্পর্টেন্ট, বিকজ সে যদি প্র্যাকটিসে থাকে তাহলে তার টাইম একটু দিতেই হবে, কষ্ট করতেই হবে। বাট আই টোল্ড ইউ অ্যাবাউট যে নতুন চেঞ্জেস আসছে, ল ফার্মরা এখন অনেক ওয়েলকামিং টুয়ার্ডস স্কিলড মানুষকে অনেক বেনিফিটস দেওয়ার জন্য। আর যদি সে মনে করে যে সে প্র্যাকটিসে থাকবে না, তখন কিন্তু লাইফ শর্ট, তার ল ফার্মেও যাওয়া দরকার নাই। সে হচ্ছে গিয়ে ইন্টার্নশিপ করে প্রথম থেকেই কিন্তু সে জব সেক্টরে চলে যাবে, নিজেকে আরেকটু স্কিল করে ছোট ছোট স্টেপ নিয়ে নিয়ে সে কিন্তু প্রথম থেকেই কর্পোরেটে থাকবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বুঝে ফেলা যে সে আসলে কোথায় যেতে চায়। সো এখন যদি কারো ইচ্ছা থাকে যে সে প্র্যাকটিসে থাকবে, তখন কিন্তু তার একটু টাইম দিতেই হবে, যে আমি প্রথমে পিউপিলেজ করব, আমি একটা ল ফার্মের সাথে থাকবো, দেন আস্তে আস্তে শিখে 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 আমি ইভেন্চুয়ালি নিজের একটা ল ফার্ম দিব। সো আই থিঙ্ক এই যে পেশেন্স রাখাটা আর এই যে ডিটারমিনেশনটা মেনটেন করা, যে হ্যাঁ আমি এখানেই থাকবো, যতটুকু কষ্ট হোক আমি টাইমটা দিয়ে যাব, আই থিঙ্ক এইটা সবাই ধরে রাখতে পারে না। ফ্যামিলি চ্যালেঞ্জেস থাকে বা অনেক ধরনের ইস্যুস থাকে। সো আই থিঙ্ক এইটা একটা মেজর থিং, বাট যদি একটু পেশেন্টলি থাকা যায়, আই এম শিওর দের ইজ আ ব্রাইট ফিউচার। গ্রেট। আপনি তো ল ফার্মে কাজ করেছেন এবং এখন একটা এমএনসি তে কাজ করছেন। সো আসলে দুইটার ভিতরে পার্থক্যটা কি, সেটা ডিফারেন্সটা যদি একটু একটা দুটো পয়েন্টে শেয়ার করতেন। সো ল ফার্মের অফকোর্স কাজের ক্ষেত্রে অনেক ফ্রিডম আছে আমি বলবো, এন্ড ইউ হ্যাভ টু অ্যাক্ট ইনস্ট্যান্টলি, ইমিডিয়েটলি। ক্লায়েন্টের এখন এটা লাগবে, এই ধরনের অর্ডার এনে দিতে হবে, বা এখন এই অ্যাডভাইসটা লাগবে, ইউ হ্যাভ টু অ্যাক্ট ইমিডিয়েটলি। এন্ড একটা ল ফার্মে প্রত্যেকটা মানুষ ইজ এম্পাওয়ার্ড এন্ড এক্সপিরিয়েন্সড টু গিভ অ্যাডভাইস। কিন্তু ওয়েন ইট কামস টু কর্পোরেট, তখন কিন্তু সবাই এম্পাওয়ার্ড না। তখন যে কোনো কিছু করার জন্য স্টেপে স্টেপে ইউ হ্যাভ টু ফলো আ প্রসেস, ইউ হ্যাভ টু টেক অ্যাপ্রুভাল, অনেক ব্যাপার আছে। তখন ইউ ক্যান নট অ্যাক্ট ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি। এটা একটা মেজর থিং আমি বলবো। আরেকটা হলো টাইমের ক্ষেত্রে, ল ফার্মে টাইমের কোনো ফিক্স ব্যাপার থাকে না, একটু লেট হয়, বাট কর্পোরেটে তো অফকোর্স ফিক্স একটা টাইম থাকে। আর আরেকটা মেজর জিনিস আমি বলবো সেটা হলো কর্পোরেটে আমাদের হ্যাঁ এটাই যে উই ক্যান অ্যাক্ট ইমিডিয়েটলি আর কি। গ্রেট। আপু যদি বলি যারা আসলে ল ফিল্ডে লিগ্যাল ফিল্ডে ক্যারিয়ার করতে চায়, তাদের জন্য আপনি কি অ্যাডভাইস দিবেন? যারা স্টুডেন্টস আছে দেখছে এবং দেখবে সামনে,
যারা লিগ্যাল ফিল্ডে বা সেক্টর আসলে ক্যারিয়ার করতে চায় তাদের জন্য কি অ্যাডভাইস দিবেন, কি কি জানা উচিত এবং কোন কোন স্কিলস গুলো তাদের অবশ্যই থাকা উচিত বিফোর এন্টারিং ইনটু দিস লিগ্যাল ফিল্ড? ফার্স্টলি যদি প্র্যাকটিসে থাকতে চায় তো অফকোর্স পেশেন্স এন্ড ডিটারমিনেশন থাকতেই হবে, একটু সময় দিতেই হবে টু হ্যাভ আ গুড ক্যারিয়ার ইন প্র্যাকটিস। আর আরেকটা হচ্ছে কিভাবে কমিউনিকেশন স্কিলস বাড়ানো যায়, কিভাবে নিজেকে এনরিচ করা যায়, এটা হচ্ছে লিগাল স্টাডিজ এর মাধ্যমে, কেস স্টাডিং এর মাধ্যমে, আর্টিকেলস পড়ার মাধ্যমে, এন্ড রাইটিং স্টাইলটাকেও কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা কিন্তু পড়ার মাধ্যমেও হয়। আমি অনেক যত পড়বো তত আমার রাইটিং স্কিলস বাড়বে। সো যেহেতু লয়ার্সদের একটা ড্রাফটিং এর একটা ব্যাপার থাকে, সেটা হতে পারে একটা লিগ্যাল নোটিস, একটা ওপিনিয়ন হতে পারে, অথবা একটা মামলার কাগজ ড্রাফটিং হতে পারে। সো তার কিন্তু রাইটিংটা খুব ক্রিস্প এন্ড খুব সুন্দর হতে হবে, টু দি পয়েন্ট হতে হবে। সো রাইটিং প্র্যাকটিসে আই থিঙ্ক স্টুডেন্টসদের কাজ করা উচিত এবং নিজেকে হার্ড ওয়ার্কিং একটা এনভায়রনমেন্টে থাকার জন্য বা হাই স্ট্রেস এনভায়রনমেন্টে থাকার জন্য প্রিপেয়ার করা উচিত। আই থিঙ্ক এটা হেল্প করবে। ডেফিনেটলি। থ্যাংক ইউ নীতিশা আপু। আমরা অলমোস্ট আমাদের সেশনটা শেষের দিকে। আপনি এই যে আপু সংক্ষেপে টু দ্য পয়েন্টে যে বিষয়গুলো আর কি আমাদের সাথে শেয়ার করেছেন এবং যে অ্যাডভাইস এবং ইনসাইটস গুলো আপনার এই ইনফরমেশন সেশনের থ্রুতে আমরা জানতে পারলাম। আসলে এই বিষয়গুলো খুব বেসিক বিষয় নিয়ে আমরা আলোচনা করি, যে আসলে একটু যদি মাথায় রাখি এবং একটু যেটা বলবো যে আসলে সতর্ক থাকা, আর কিছুই না, যে একটু অ্যাওয়ার থাকে যে আমার স্টুডেন্ট লাইফটা আমি কাটাচ্ছি, খুব বেশি আমি ওয়েস্ট করছি কিনা টাইম, খুব বেশি সবকিছু কোনো কিছুরই টু মাচ এক্সট্রা কিছু ভালো না, অতিরিক্ত কোনো কিছু ভালো না। তো আমার সবকিছুই একটু সতর্কভাবে যদি করি, আমি যদি বলি ঘোরাফেরা, আড্ডা, ইউনিভার্সিটি লাইফটাকে আসলে তারা খুব ইয়ে করতে হবে। দেখা গেছে একটা সময় পরে তাদের শেষের দিকে এসে তারা আসলে যখন একটু বেশি অথবা দেখা যাচ্ছে যে তাদের একটু রিল্যাক্সে থাকার মতো, তখনই তারা লাইফের সবচেয়ে বড় চিন্তার ভিতরে ঢুকে যায় যে আসলে এই জিনিসগুলো কেন হলো না, এটা কেন করতে পারলাম না, আমি তো তাহলে এই করতে পারলাম না। এই টেনশনে তাদের 1-2 বছর লাস্টের দিকে অটোমেটিক শেষ হয়ে যায়। সো এইটা যাতে না একটু সুন্দরভাবে যদি কিছু সময় নিজের পিছনে ব্যয় করা হয় এবং সাম্প্রতিক বিষয়গুলোর সাথে একটু অ্যাটাচড থাকা যায়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে তারা কিন্তু অনেক উপকার পাবে এবং কোনটা সত্য কোনটা মিথ্যা এই ইনফরমেশনটা তাদেরকে যাচাই করা উচিত কয়েকটা সোর্স থেকে। তাহলেই তারা বুঝতে পারবে যে আসলে পড়াশোনার গুরুত্ব কতটুকু বা কোন কোন স্কিলস আসলে লাগে, চাকরি আছে কি নাই, তাদের যেই ভ্রান্ত ধারণা সেই ধারণাগুলো আসলে তারা দূর করতে পারবে। সো নীতিশ, থ্যাংক ইউ সো মাচ আপনার এই অসাধারণ ইনফরমেশন গুলোর জন্য। এবং অবশ্যই আমাদের যারা অডিয়েন্স আছে তারা যদি কিছুটা অল্প কিছু হলেও ফলো করে, তাহলে কিন্তু তাদের জন্য অনেক ইন ফিউচারে বড় আকারে এটা কাজে দিবে বলে আমরা মনে করি। সো আপনি ভালো থাকবেন এবং আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এই যে বন্ধের দিন আপনার হয়তো আপনি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে সময় কাটাতে পারতেন, বাট বাসায় বসে এই যে ইনফরমেশন গুলো দিয়ে রাখছেন যাতে করে আজ বা কাল তাদের কারো না কারো হেল্প হয়। এই কমিউনিটি ডেভেলপমেন্ট, এই কন্ট্রিবিউশনটার জন্য আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে আমাদের গ্র্যাটিটিউড আপনার প্রতি, যে এই সময় দেওয়ার জন্য আমাদেরকে। এবং আপনি ভালো থাকবেন, আপনার উত্তরোত্তর সাফল্য আপু কামনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমিও খুব এনজয় করেছি শেয়ারিং মাই এক্সপিরিয়েন্স এবং আমার ভিউগুলো শেয়ার করতে পেরে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি ইন দিস প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন। থ্যাংক ইউ।